সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজ আমরা বন্ধুদের অনুরোধের কিছু স্টক নিয়ে আলোচনা করব। স্টকগুলো হলো কর্ণফুলী, বিডিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মা, পিপল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো এবং ম্যাগনা ইন্স্যুরেন্স। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমরা স্টক অবজার্ভারের পক্ষ থেকে বর্তমানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস শুরু করেছি। যারা ক্যাপিটাল মার্কেটে নতুন করে ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে আমরা ইনভেস্টরদের সাথে রিলেশনশিপ বিল্ড আপের জন্য একটি অফার দিচ্ছি। আমরা শুধুমাত্র মিনিমাম একটি এনলিস্টমেন্ট ফি নিয়ে আপনাদেরকে 3 মাস পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস প্রোভাইড করব। যাদের অ্যাকাউন্টে মিনিমাম 10 লাখ টাকা কিংবা তারও বেশি ইনভেস্টমেন্ট আছে তাদের জন্যই শুধুমাত্র এই সার্ভিসটি অ্যাপ্লিকেবল। সো যারা যারা ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কিছুদিন ধরে এই স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। সো এই স্টকটি বর্তমানে ভালো পারফরমেন্স করছে। সো অনেকের হয়তো এই স্টকটি নিয়ে আগ্রহ আছে। সো এখন আমরা যে ফাইন্ডিংসটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এটার যে 2021 এর যে হাইটি ছিল সেটি ছিল 51.7 এবং একটা বড় রকমের কারেকশনের পর অনেকটা কিন্তু রিকভারি দিয়েছে। 61% এর সাইকেলটি কমপ্লিট করেছে এবং এখান থেকে রিজেক্ট হয়েছে। সো স্টকটির জন্য বর্তমানে 42.3 প্রাইস পয়েন্ট লেভেল, 42.3 রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং এখান থেকে কিন্তু রিজেক্ট হয়েছে পরপর 2 উইকস। আর এই স্টকটি বর্তমানে সাপোর্ট নেবে 39.4। এই জোনটাতে আসলে ভালো রকমের একটা সাপোর্ট নেবে এবং বিফোর দ্যাট 39.8এও এই স্টকটি ভালো রকমের একটা সাপোর্ট পাবে। এই সাপোর্ট দুটোকে যদি রেসপেক্ট না করে তাহলে স্টকটি কিন্তু ফার্দার আরো কারেকশনে পড়তে পারে এবং সেক্ষেত্রে 36.4 পর্যন্ত স্টকটি চলে আসতে পারে। তবে আপাতত এই দুটো সাপোর্ট যদি ব্রেকডাউন না করে তাহলে এটি কিন্তু ইনভ্যালিড। 36.4 এই সাপোর্ট নিয়ে কথা বলাটা অনেকটা ইনভ্যালিড। সো আমরা এখন যেটা প্রজেকশন করছি, যেহেতু মানি ফ্লো এই স্টকটিতে অনেক ভালো একটা অবস্থানে আছে আর ইন্স্যুরেন্স সেক্টর যদি একটা পারফরমেন্সের মধ্য দিয়ে যায়, তাহলে কিন্তু আমরা যেটা মনে করছি এই স্টকটি তার যে 2021 এর যে হাই, সেই হাইটিকে ব্রেকআউট করে নতুন একটি হাই কিংবা হায়ার হাই ক্রিয়েট করতে পারে। তবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে ওভারঅল মার্কেট পারফরমেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের ওভারঅল পারফরমেন্সের উপর। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি বিডিকম অনলাইন লিমিটেড এই স্টকটির অবস্থান। আমরা এখানে একটি ব্যাপার লক্ষ্য করছি যে লাস্ট উইকের আগের উইক এটি কিন্তু একটা বুলিশ মোমেন্টাম ফর্ম করে এটি কিন্তু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ঘুরে দাঁড়িয়েছে এবং যার কারণে ভালো একটা প্রাইস অ্যাকশন এবং ভালো ভলিউম নিয়ে কিন্তু লাস্ট উইক এই স্টকটি লেনদেন হয়েছিল এবং এখানে একটা ভালো প্রাইস অ্যাকশনও করেছিল। কিন্তু এটি সপ্তাহের শেষের দিকে এসে আবার কিন্তু ভালো রকমের একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। 42 থেকে রিজেক্টেড হয়ে এটি আবারও 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে রিটেস্ট করলো। সো এখন এই স্টকটির জন্য প্রাইস পয়েন্ট লেভেল 38 হচ্ছে স্ট্রং একটি সাপোর্ট এবং এই সাপোর্টকে যদি কোনো কারণে রেসপেক্ট না করে সেক্ষেত্রে 37.3-তে এসে সাপোর্ট নেবে। আর যদি এই দুটো সাপোর্টকেও যদি রেসপেক্ট না করে নেক্সট উইক তাহলে এই স্টকটি আবারও স্লো হয়ে যাবে। সো এই স্টকটিতে এখন যেহেতু প্রচুর মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি এবং ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, আমরা আশা করছি এই স্টকটি মিনিমাম তার যে সাইকেল 23%-এর সাইকেল 43.5 এই জোনটিকে চেস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস পয়েন্ট লেভেলেও কিন্তু কিছু রেসিস্টেন্স আছে এবং এরপর যে রেসিস্টেন্সটি হবে সেটি হচ্ছে 46.6। সো গ্র্যাজুয়ালি এটি কিন্তু 38% রিকভারি সাইকেলের দিকে আগাবে। তবে ডিপেন্ডিং অন মার্কেট সিচুয়েশন, মার্কেট যেহেতু উইক একটা আচরণ করছে, এই সাইকেলগুলো হয়তো কমপ্লিট করতে অনেকটা বেশি সময় নেবে।
ওভারঅল এন্ট্রি দেওয়ার জন্য এই স্টকটি মোটামুটি একটা সুইটেবল পজিশনে এখন আছে, একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের কাছাকাছি। সো এই স্টকটি মিড রেঞ্জে টার্গেট হতে পারে 50, ডিপেন্ডিং অন আইটি সেক্টর পারফরমেন্স, ওভারঅল মার্কেট পারফরমেন্স সবকিছু মিলে এই স্টকটি কিন্তু 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। বিফোর দ্যাট 43.5 একটি রেজিস্ট্যান্স এবং একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ফেস করবে 46.6 এ। এখানে ভালো রকমের একটা সেল প্রেশার এই স্টকটি ফেস করবে এবং এখানে আপনারা দেখুন যে গত জানুয়ারির দিকে এই জোনটিকে চেস করেছিল, চেস করে কিন্তু রিজেক্ট হয় এবং পরবর্তীতে মার্চে কিন্তু এই স্টকটি আবারও একটা অ্যাটেম্প্ট নিয়েছিল এই জোনটিকে ব্রেকআউট করার জন্য, ব্যর্থ হয়, ব্যর্থ হয়ে কিন্তু ফার্দার অনেকটা নিচে চলে আসে এবং এখান থেকে এখন আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছি গ্র্যাজুয়ালি এটি আবারও চেস করবে 46.6 এই জোনটিকে ব্রেকআউট করার এবং হয়তো থার্ড অ্যাটেম্পটে এটি সাকসেসফুল হতেও পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু ভালো রকমের একটা কারেকশনে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এটি 20 উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়াতে এই স্টকটি কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করে এবং এখানে অনেক স্টপ লস হয়তো এই স্টকটিতে অনেকে হয়তো স্টপ লস দিয়েছিল গত উইকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি স্টকটি প্রায় 73 পর্যন্ত হিট করে এবং এখান থেকে রিজেক্ট হয়। সো 50% এই সাইকেলটিতে এসে এটি সাপোর্ট নিচ্ছে এবং তার কিছুটা নিচে প্রাইস পয়েন্ট লেভেলের যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 75.2। সো এই জোনটি অনেক গুরুত্বপূর্ণ। 75 থেকে 76 এই জোনটি স্ট্রং সাপোর্ট এবং এই সাপোর্টটি যদি ব্রেকডাউন করে ফার্দার এই স্টকটি হয়তো 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে চলে আসতে পারে, 68 লেভেল পর্যন্ত চলে আসতে পারে। সো এই স্টকটি আপাতত আমরা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারি। আর স্টকটি যদি আপনারা এন্ট্রি নেন 75 থেকে 76 এই জোনটি এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল। এখানে একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, স্ট্রং সাপোর্ট, যেহেতু এখান থেকে রিজেক্ট হচ্ছে। আর এখানে যদি আমরা এন্ট্রি নিই, যদি কোনো কারণে 75 এর নিচে চলে যায়, আমরা হয়তো 74 কিংবা 73 লেভেলে আমরা চাইলে এক্সিট নিয়ে নিতে পারি এবং আমরা সেটাকে ওয়াচ লিস্টে রাখতে পারি যে ফার্দার আবার কোন পয়েন্টে এসে সাপোর্ট নেই। বিফোর দ্যাট এই স্টকটি এখন সাপোর্ট নিচ্ছে 76.6। সো আপনারা চাইলে এই স্টকটি এখানেও চাইলে এন্ট্রি নিতে পারেন, বাট আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। স্টকটি যদি 75 এর নিচে চলে যায় তাহলে ফার্দার আরো অনেক ডাউন হতে পারে। সো এই স্টকটি এখন যদি এখান থেকে ইউ টার্ন নেয়, তার আরেকটি নতুন ওয়েভ শুরু হবে এবং আমরা হয়তো সেক্ষেত্রে আশা করব স্টকটি তার যে রিসেন্ট যে প্রিভিয়াস হাই সেটিকে চেস করে একটা হায়ার হাই করারও সম্ভাবনা আছে। সো স্টকটিতে কিন্তু হিউজ মানি ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি। সো এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে এবং সাস্টেইন করবে বলে আমরা আশা করছি। এটা একটি ইম্পালসিভ মুভ, সো এই ট্রেন্ডটি কন্টিনিউ করবে বলে আমরা ধারণা করছি। আরেকটি ব্যাপার হচ্ছে এই স্টকটি অনেকেই হয়তো ভাবছেন যে কোন পয়েন্টটিতে এন্ট্রি নিলে সবচেয়ে বেস্ট এন্ট্রি হতে পারে। এই স্টকটির জন্য 78% যে সাইকেলটি 65 এই জোনটি হতে পারে একটা গুড এন্ট্রি পয়েন্ট। বাট এখানে খেয়াল রাখতে হবে যে মার্কেট আমাদেরকে সেই অপরচুনিটি দিচ্ছে কিনা। সো আমাদেরকে আরেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন সেন্ট্রাল ফার্মা নিয়ে একটি আপডেট দেওয়ার জন্য। সেন্ট্রাল ফার্মা এখন যে অবস্থানে আছে এই অবস্থানে কিন্তু এন্ট্রি না নেওয়াটাই এখন বর্তমানে ভালো। স্টকটি S1 একটি সাপোর্ট ছিল 11.6, সেই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি। এখানে 76% এর একটি সাইকেল ছিল, ফিবোনাসি একটি রিট্রেসমেন্ট সাইকেল। সেই রিট্রেসমেন্ট সাইকেলকেও কিন্তু রেসপেক্ট করেনি এবং এখানে বর্তমানে প্রাইস পয়েন্ট লেভেলে একটা রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। আপাতত এই স্টকটি টাচ না করাই বেটার। এটি মিনিমাম তার 78% এর সাইকেলে যদি এন্টার করে, অর্থাৎ 11.5 এর উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, দেন এই স্টকটিতে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। বাট এখন যে অবস্থানে স্টকটি আছে এই অবস্থানে কিন্তু অনেকটা আনসার্টেন ট্রেড এবং এখানে অনেক সময় নিতে পারে। সো উইকলি ক্যান্ডেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে এই ক্যান্ডেলটি কিন্তু ক্লোজ হয়েছে 78% এর সাইকেলটির নিচে এসে। সো এখন আমাদেরকে এই স্টকটি চাইলে আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। যদি এটি কিছুটা স্ট্রেংথ ডেভেলপ করে এবং ভলিউম নিয়ে যদি এটি 11.6 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এখানে একটা এন্ট্রি আবার নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা টার্গেট সেট করব
যে এখানে যে কারেকশনটি দিয়েছে সেখান থেকে আমরা 38% এর একটি সাইকেল 13 কিংবা 14 পর্যন্ত আমরা আমাদের টার্গেট সেট করতে পারি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি সামহাউ ডে চার্টে এটি পিভট পয়েন্টে এসে সাপোর্ট নিচ্ছে এবং তার কিছুটা নিচে আছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন প্রাইস পয়েন্ট লেভেল 38 এ, আর পিভট এক্সিস্ট করছে 38.2 তে। সো এই জোনটি একটি স্ট্রং সাপোর্ট এবং এই জোনের নিচে যদি স্টকটি চলে যায় তাহলে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। আর এই জোনে কিন্তু এখন এন্ট্রি নেওয়া যায়, আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে চলে যায়, অর্থাৎ 38 প্রাইস পয়েন্টের নিচে যদি স্টকটি চলে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার হবে। তবে আমরা যদি ভলিউম এবং প্রাইস অ্যাকশনের সাথে যদি একটা কোরিলেশন আমরা যদি এখানে দেখাই আপনাদেরকে, এখানে যে পরিমাণ মানি ইনফ্লো হয়েছে আউটফ্লো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেকশনে খুবই কম এবং এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে উইথ ভেরি লো ভলিউম, অর্থাৎ সেল প্রেশার কিন্তু স্টকটিতে অনেকটা চলে গেছে, যার কারণে আমরা একটা প্রজেকশন করছি এখান থেকে হয়তো স্টকটি আবার ইউটার্ন নিয়ে ভালো একটা প্রাইস অ্যাকশন করবে। সো এই স্টকটি আমরা যদি এখন এখানে এন্ট্রি নিই, আমরা কিন্তু আবার চাইলে 42 থেকে 44 এই জোনটিতে এসে আমরা আমাদের সেল টার্গেট সেট করতে পারি। আর এই স্টকটি 38 এর সাপোর্টটি যদি ব্রেকডাউন করে পরবর্তী সাপোর্ট নেবে 37 এবং 36। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ইন্ট্রাকো রিফিলিং স্টেশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও আমরা দেখতে পাচ্ছি একটি প্যাটার্ন ফর্ম করছে, একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্ম করছে এবং এটি এখন ডিমান্ড জোনে আছে। এই স্টকটিকে এখন চাইলে আমরা এন্ট্রি নিতে পারি এবং এখান থেকে হয়তো স্টকটি গ্র্যাজুয়ালি এই প্যাটার্নটিকে ব্রেকআউট দিতে হয়তো কিছুটা সময় নেবে, বাট এটি ব্রেকআউট দিলে স্টকটি আবার একটা স্ট্রং প্রাইস অ্যাকশন হবে এবং সেক্ষেত্রে আমরা 44 পর্যন্ত আমরা 43 থেকে 44 পর্যন্ত আমরা সেল টার্গেট সেট করতে পারি। এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 42.3 এবং এখানে 43.4 এ একটা রেজিস্ট্যান্স ফেস করবে এবং তার উপরে 44 এ স্ট্রং রেজিস্ট্যান্স স্টকটি ফেস করবে, কারণ এই জোনটিতে আপনারা লক্ষ্য করছেন যে একটা হিউজ ভলিউম কিন্তু 44 থেকে আপ টু 50 প্লাসে এখানে কিন্তু হিউজ একটা ভলিউম কিন্তু আটকে আছে। সো এই স্টকটি কিন্তু এখন 44 থেকেই কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আমরা বেটার এই জোনে যদি এখন এন্ট্রি নিয়ে আমরা 42 লেভেলে আপাতত আমাদের সেল টার্গেট সেট করতে পারি। আর এখন বর্তমানে যেহেতু একটা স্ট্রং ডিমান্ড জোনে আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ড্রাই ভলিউম, অর্থাৎ সেল প্রেশার কিন্তু একেবারেই মিনিমাম। সো এখন চাইলে স্টকটিতে এন্ট্রি নেওয়া যেতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি কিন্তু এবার আমাদেরকে কিছুটা ফ্রাস্ট্রেটেড করলো। গতবার যে আমরা যে পারফরমেন্স গুলো দেখেছিলাম এটা কিন্তু এখানে 60 রেঞ্জে একটা পর্যন্ত একটা প্রাইস অ্যাকশন করেছিল ফার্স্ট টাইম যখন স্টকটি এখান থেকে রিভার্সাল নেয়, এবং সেকেন্ড রিভার্সালও আমরা দেখতে পাচ্ছি 57.8 পর্যন্ত হিট করেছিল। এবং এবার ইন্স্যুরেন্স সেক্টর একটা এত গুরুত্বপূর্ণ ব্রেকআউট, একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছিল, পুরো সেক্টর কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে, কিন্তু এই স্টকটি আগের যে রিসেন্ট যে হাইটি সেটিকেও চেস করতে পারে নাই, যার কারণে এই স্টকটি আমাদেরকে কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে এই ইন্স্যুরেন্সের এই র্যালিটাতে। সো এখন এই স্টকটি একটা কারেকশনের মধ্যে পড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মানি আউটফ্লো কিন্তু খুবই কম, সেল প্রেশার কিন্তু লাস্ট উইক কিন্তু অনেকটা কম ছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট উইক অনেক লো ভলিউমে ট্রেড হয়েছে, সেল প্রেশার কম, যদিও আমরা দেখতে পাচ্ছি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্টের কিছুটা নিচে অবস্থান করছে। সো এই স্টকটি যদি 45 এর উপর আবার ঘুরে দাঁড়ায় তাহলে এই স্টকটি আবার পারফরমেন্স হয়তো করবে এবং এখান থেকে হয়তো ঘুরে এটি ইউটার্ন নিয়ে এটি হয়তো 56 এই জোনটিকে একটা অ্যাটেম্প্ট নেবে এবং একটা ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করবে বলে আমরা আশা করছি। সো এই স্টকটি এখন যদি মার্কেট কোনো কারণে ব্যাড পারফরমেন্স করে তাহলে 43.2 তে এসে একটি 43 তে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট লাইন এবং এখানে ভালো রকমের একটা সাপোর্ট পাবে বলে আমরা আশা করছি। সো বন্ধুরা এই স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।